local and abroad. Are you hear me? Yes, Assalamualaikum, sir. sir. Assalamualaikum, sir. ওয়ালাইকুম সালাম, ভালো আছো? ভালো থাকবে, বি সেফ। এবং তোমাদের আজকে ক্লাসে যেটা গত ক্লাস মানে গত সপ্তাহে আগের সপ্তাহে যেটা আমরা কোর্ট নিয়ে আলোচনা করছি, ডিসকাস অ্যাবাউট দ্য কোর্ট, and today about the function of the court. এবং এটা আইটেম হিসাবে এটা বলা হয় লিগাল প্রসিডিউর। লিগাল মিন্স আইনগতভাবে যেটা, প্রসিডিউর হচ্ছে নিয়ম কানুন। এই নিয়ম কানুনটা তোমাদের জানা খুব জরুরি। পরবর্তীকালে তোমরা when you work as a doctor, you may issue certificate or do the autopsy, and you have to attend the court, and how to attend the court, how to deposit your evidence, এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। And first of all, there are some definition you have to know. First one is the crime. বাংলায় বলা হয় অপরাধ। Crime means a social harm which has been defined and made punishable by law. এখন ক্রাইম অপরাধ সব দেশের জন্য একরকম না। This is not the universal in every country. There are some difference between state to state. So in our country, what in the law has been made, defined and made punishable, that social harm is called crime. And criminal who do the crime, that is called criminal, মানে অপরাধী। A person who has committed or been convicted of a crime. এই convicted কথাটা বুঝতে হবে। A person who has committed, যে একটা অপরাধ করেছে অথবা অপরাধের জন্য কনভিক্টেড হয়েছে, অপরাধের জন্য সাজা পেয়েছে, এলা সে ক্রাইম করুক বা না করুক, আইনগতভাবে তাকে সাজা দেওয়া হয়েছে, then he or she is called the criminal. So who has committed or convicted. Convicted means saza pawa by a court. Is or she is called criminal. And there are two types of case. One is civil case, another is criminal case, which we discussed, give some idea in the last class. Today, what is civil case? It deals with the dispute between two individuals or parties in a court of law. এটা হচ্ছে দুই ব্যক্তি অথবা দুইটা গ্রুপের মধ্যে বিবাদের নিয়ে যে কেস হয় কোর্টে, যেটা মীমাংসা হয়, that is called civil case. অর্থাৎ এটা between the two parties অথবা two individuals, two or more হতে পারে। অর্থাৎ পার্টিস অথবা ইন্ডিভিজুয়ালের মধ্যে যে ডিসপুট হয়, যে তাদের মধ্যে বিবাদ হয়, এটা যারা ডিল করে যে কোর্টে, that is called civil case. The party bringing the action in a civil case is called plaintiff. You must know what is plaintiff. অর্থাৎ যিনি কেসটা কোর্টে দাখিল করছেন তাকে বলা হয় প্লেন্টিফ। যিনি কোর্টে কেসটা কোর্টের নজরে এনেছেন, কোর্টে তার কারোর বিরুদ্ধে অথবা সংস্থার বিরুদ্ধে উনি কোন কেস ফাইল করছেন, ওনার বিরুদ্ধে নালিশ করছেন, যিনি করছেন তাকে বলা হয় প্লেন্টিফ।
and the accused is called defendant. যার বিরুদ্ধে করাতে বাংলায় বলা হয় বিবাদী, বাদীকে বলা হয় প্ল্যান্টিভ এবং বিবাদীকে বলা হয় ডিফেন্ডেন্ট। In a civil case, there is no provision of punishment. You must remember this, that in civil case there is no punishment, only compensation for loss or damage. অর্থাৎ কোনো ক্ষতি হইলে সেই ক্ষতিপূরণ জন্য তাকে অর্ডার দেওয়া হয়, অথবা ড্যামেজ হয়ে গেলে সেটা পূরণ করার জন্য বলা হয়। অর্থাৎ এটাকে পানিশমেন্ট বলা হয় না, এটা বলা হয় কম্পেনসেশন। অর্থাৎ এখানে যদি কারো টাকা পয়সা লস হয় অথবা কোনো সম্পত্তি নিয়ে যায় কেউ, ওটা ফেরত দেওয়ার বলা হয়, অথবা ওটার জন্য যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতিটা পূরণ করতে বলা হয়। এখানে কোনো পানিশমেন্ট বলা হয় না এবং এখানে কোনো জেল শরীফানা কিছু হয় না, শুধুমাত্র যেটা লস হয় সেটা পূরণ করতে হয়, এটা টাকায় হোক অথবা কাইন্ডসে হোক, যেভাবে হোক। অর্থাৎ এখানে কোনো পানিশমেন্ট নেই, অর্থাৎ এখানে তাকে জেলখানায় যেতে হবে না। দ্যাট ইজ কল্ড সিভিল কেস। সিভিল কেসে একটা হচ্ছে who brings the case, he is called plaintiff, he or she is called plaintiff, আর যার বিরুদ্ধে কেস আনা হয় তাকে বলা হয় ডিফেন্ডেন্ট। এবং there is no punishment in case of civil case, only compensation. এইটা মনে রাখতে হবে। এবং ইট ইজ দা, এখানে স্টেট খুব একটা ইনভলভমেন্ট হয় না, এখানে দুই পার্টি অথবা দুই ব্যক্তি অথবা বিভিন্ন সংস্থার মধ্যে ডিসপিউট হয় এবং সেটা মীমাংসা করে ইন দা কোর্ট, দ্যাট ইজ কল্ড সিভিল কেস। এবং যেখানে করা হয় সেটাকে বলা হয় সিভিল কোর্ট। এবং হু ব্রিংস দ্য কেস ইজ কল্ড প্ল্যান্টিভ, আর যার বিরুদ্ধে আনা হয় অর্থাৎ বিবাদী তাকে বলা হয় ডিফেন্ডেন্ট। দেন ক্লাসিফিকেশন অফ ক্রিমিনালস। ক্রিমিনালস কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। We divided the criminals into three groups. One is developmental criminal, অর্থাৎ যে মাত্র ক্রিমিনালের দিকে আগাচ্ছে, ডেভেলপমেন্টাল, আস্তে আস্তে মানে যেটা বাংলায় বলা হয় কচু গাছ কাটতে কাটতে টাকায় হয়, ওই রকম আর কি। সে প্রথমে চুরি করে, steals car, then committed burglary, শীত বার্গারি মানে শীত কাটা, অর্থাৎ ওই যে ঘরে মাটি খুঁড়ে তারপরে বাইরের থেকে ভিতরে ঢুকে, এটাকে বলে বার্গারি। দেন রবারি, তারপরে সে ডাকাতি করে এবং সেটেলস ডাউন এট এ স্টাডি। সোজা কথা হচ্ছে এটা আস্তে আস্তে তার ক্রাইমের পরিমাণ বাড়তে থাকে। তো ইট ইজ কল্ড ডেভেলপমেন্টাল ক্রিমিনাল। আর রিপিটেটিভ ক্রিমিনাল, অর্থাৎ যিনি রিপিটেড শব্দ হচ্ছে একই কাজ বারে বারে করে, অর্থাৎ উনি ওস্তাদ হয়ে গেছেন, এখন উনি এই কাজ করতে থাকেন। ক্রাইম কন্টিনিউস এট সার্টেন এজ। দেন বার্গলার অর্থাৎ পিক পকেটার, সেক্সুয়াল ক্রিমিনাল, নানান। অর্থাৎ ডেভেলপমেন্টাল হচ্ছে মাত্র সে ডেভেলপমেন্ট হচ্ছে, আস্তে আস্তে সে পাকাপোক্ত হচ্ছে। রিপিটেটিভ হচ্ছে যে একই ক্রাইম বা বিভিন্ন রকমের ক্রাইম বারে বারে করে। অকেশনাল ক্রিমিনাল, যারা আসলে ক্রিমিনাল না, মানে অকেশনাল মানে হঠাৎ হঠাৎ অবস্থার প্রেক্ষিতে অথবা অন্য কোনো কারণে যারা হঠাৎ ক্রিমিনালের মতো কাজ করেন তাদেরকে বলা হয় অকেশনাল ক্রিমিনাল। ইট ইজ অলসো টু টাইপস, সিচুয়েশনাল এন্ড ফিজিক্যাল। সিচুয়েশনাল হচ্ছে অবস্থার প্রেক্ষিতে, যেমন ইকোনমিক প্রবলেম, ফ্রাস্ট্রেশন, এখন আর্থিক ক্ষমতা নাই কিন্তু তার তো চলতে হবে, খেতে হবে, সেই জন্য সে আর্থিক প্রবলেমের কারণে, ইকোনমিক প্রবলেম, হি মে আর শি মে বি ক্রিমিনাল। একই ব্যাপার ফ্রাস্ট্রেশন, নিজের থেকে হতাশার থেকে অনেক সময় তা হয়। আর ফিজিক্যাল হচ্ছে ডিউ টু ডিফারেন্ট ডিজিজেস, যেমন ব্যানাল ডিজিজ লাইক সিফিলিস, অথবা ইনজুরি ইন দ্য ব্রেন, অথবা অ্যালকোহলিক, মেন্টাল ডিজিজ, অর্থাৎ অন্য কোনো কারণের জন্য উনি এই কাজটা করতেছেন, সেটা উনি সবসময় নিজে বুঝতেও পারেন না। ডিউ টু সাম ডিজিজ or mental condition or due to alcoholics
উনি এই কাজগুলি করে থাকেন। তাহলে আমরা ক্রিমিনালকে 3 ভাগে broadly divide into 3 groups: developmental, repetitive, and occasional. And occasional also 2 types: situational and physical. Then criminal case. Criminal case also, it deals with the offenses which are considered to be against the public interest, such as offenses against the person, property, public safety, security of the state, etc. So criminal case হচ্ছে ওই অপরাধ, ওই জাতীয় অপরাধ যেটা পাবলিকের ইন্টারেস্ট, পাবলিক মানে জনগণের স্বার্থের বিরোধী কোনো কাজ, যেমন সেটা কোনো ব্যক্তির বিরুদ্ধে হতে পারে, তার সম্পত্তির জন্য হতে পারে, অথবা পাবলিকের নিরাপত্তার অথবা সিকিউরিটি of the state এখানে হ্যাম্পার হয়। Here state is a party. In criminal case, always state is a party. রাষ্ট্র এক পক্ষ হয়ে যায়, যেহেতু পাবলিক ইন্টারেস্ট, পাবলিক বলতে স্টেট তখন এক পার্টি হয়ে যায়, এবং কোর্টে পাবলিক স্টেটকে রিপ্রেজেন্ট করে যিনি, ওনাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর। আর যে বিবাদী, যার বিরুদ্ধে কেস করা হয়, তাকে বলা হয়, এখানেও বলা হয় ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্ট বলা হয় বিবাদীকে both in civil and criminal case. But in criminal case, পাবলিক বাদীকে রিপ্রেজেন্ট করে স্টেট, এবং it is called public prosecutor. The criminal or the convict is awarded with punishment. এখানে ক্রিমিনাল কেসে অলওয়েজ ডু দ্য পানিশ, তোমাকে যদি একটা তিরস্কারও করে, ভৎসনও করে, দ্যাট ইজ অলসো কল্ড পানিশমেন্ট। সো ইন ক্রিমিনাল কেস there is result is the punishment, and in civil case there is no punishment. তাহলে ক্রিমিনাল কেস হচ্ছে যেটা পাবলিক ইন্টারেস্টের এগেইনস্টে কোন অ্যাক্টিভিটি করা হয়, অপরাধ করা হয়, যেমন জনগণের জীবন, মাল, সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্রের নিরাপত্তা, অথবা যে জনগণের নিরাপত্তা, এইসব এগেইনস্টে যিনি অফেন্স করেন, সেই কেস, সেই জন্য যে কেস করা হয় সেটাকে বলা হয় ক্রিমিনাল কেস। এবং হিয়ার স্টেট ইজ এ পার্টি। Always criminal cases state is a party, but in civil case state is not a party, whether between the two individuals or two groups. But in criminal case, state always a party, and state is represented by in the court by public prosecutor. He is called the public prosecutor in the lower court, and higher court he is called the attorney general. And the accused বিবাদীকে বলা হয় dependent, as in the civil case also in the criminal case, and there is always punishment in case of criminal case. এখন ক্রিমিনাল কেস নানা প্রকারের হতে পারে, নানা প্রকারের ক্রিমিনাল কেস হতে পারে। either it is cognizable or non cognizable. Cognizable means higher police officer can arrest without warrant from the magistrate, অর্থাৎ কোর্টের থেকে কোনো সমন বা ওয়ারেন্ট জারি করতে হবে না, পুলিশ নিজের থেকে তাকে অ্যারেস্ট করতে পারে, যেগুলি খুব সিভিয়ার অবস্থা, যেমন রেপ, মার্ডার। ডাউরি ডেথ মিন্স হচ্ছে যৌতুকের কারণে যে মৃত্যু হয়, অথবা রেগিং, একজনকে যে উৎপীড়ন করা হয়, এইসব কারণে পুলিশ যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে, সেখানে কোর্টের কোনো মতামতের প্রয়োজন হয় না ওই মুহূর্তে, বাট করার পরে তাকে কোর্টে সাবমিট করতে হয়। বাট ইনিশিয়ালি কোর্টের থেকে কোনো নির্দেশাবলী বা যেটাকে ওয়ারেন্ট বলা হয় সেটার প্রয়োজন হয় না। যেসব কেস অর্থাৎ খুব সিভিয়ার কেস, যেমন রেপ, মার্ডার, ডাউরি ডেথ মিন্স হচ্ছে যৌতুকের কারণে যে মৃত্যু হয়, অথবা রেগিং। আর নন কগনিজেবল হইলো যেখানে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে হলে ম্যাজিস্ট্রেটের অর্ডার লাগবে, অর্থাৎ কোর্টের অর্ডার লাগবে।
কোর্টের অর্ডার ছাড়া যেখানে কাউকে অ্যারেস্ট করতে পারবে না, that is called non-cognizable case. And any case either may be cognizable or non-cognizable. Then also case may be warrant and summon case. Warrant case হচ্ছে যেখানে পানিশমেন্ট মোর দেন 2 years, যে কেসে পানিশমেন্টটা 2 বছরের বেশি সাজার নিয়ম আছে অথবা আইনে আছে, সেই কেসটাকে বলা হয় ওয়ারেন্ট কেস। হোয়ার পানিশেবল মোর দেন 2 years মানে আপ টু ডেথ সেন্টেন্স পর্যন্ত, উইথ ডেথ সেন্টেন্স অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড অথবা ইমপ্রিজনমেন্ট ফর মোর দেন 2 years, যে কোনো মেয়াদ বা 2 বছরের বেশি হতে হবে, সেটাকে বলা হয় ওয়ারেন্ট কেস। এক কথা আমরা বলতে পারি মোর দেন 2 years, যেটা সাজা মোর দেন 2 years সেটাই হচ্ছে ওয়ারেন্ট কেস আপ টু ডেথ সেন্টেন্স। আর সামন কেস হচ্ছে ফায়ার ম্যাক্সিমাম পানিশমেন্ট হচ্ছে আপ টু 2 years। তাহলে একটা কেস আইদার ওয়ারেন্ট অথবা সামন কেস, এটা সাজার উপরে নির্ভর করে। দেন দি কেস মে বি এ পুলিশ কেস আর কমপ্লেন কেস, যেখানে পুলিশ কোন কেস স্টার্ট করে ইন এ কোর্ট, ইট ইজ কল্ড পুলিশ কেস। And when the case is not instituted by a police or police reporter but initiated by individual or individuals in a court, যেখানে কেউ কোর্টে সরাসরি যায় কেস করে, সেটাকে বলা হয় কমপ্লেইন কেস। তাহলে কেস পুলিশ কেস হতে পারে যেটা পুলিশ কেসটাকে স্টার্ট করে, দ্যাট ইজ কল্ড পুলিশ কেস। আর যেখানে পার্টি বা ইন্ডিভিজুয়াল নিজের থেকে কোর্টে যায় কেস করে, দ্যাট ইজ কল্ড কমপ্লেইন কেস। তাহলে আমরা কি পাইলাম? 3 টাইপস অফ কেস হতে পারে। একটা হলো কগনিজেবল, একটা হলো নন কগনিজেবল, যেখানে কোর্টের অর্ডার ছাড়া অ্যারেস্ট করতে পারবে, দ্যাট ইজ কল্ড কগনিজেবল। আর নন কগনিজেবল যেখানে কোর্টের অর্ডার ছাড়া অ্যারেস্ট করতে পারবে, আইদার ওয়ান, দুইটার একটা। দেন অলসো কেস মে বি ওয়ারেন্ট কেস অর সামন কেস, যেখানে সাজা মোর দেন 2 years, it is warrant case, and where punish up to 2 years, it is called summon case. And also case may be a police case or complaint case, where case started in the court by a police, যেটা ট্রায়ালে শুরুটাই করছে পুলিশ, সেটাকে বলা হয় পুলিশ কেস। আর যেটা পার্টি পুলিশ না করে পার্টি নিজে যে কোর্টে কেস করছে, দ্যাট ইজ কল্ড কমপ্লেইন কেস। তাহলে এই 3 গ্রুপের যে কোনো একটা কেস সামন কেস হইতে পারে, পুলিশ কেস হইতে পারে এবং কগনিজেবল নন। আমরা দুইটা দুইটা করে ভাগ করি, এই 3 গ্রুপে যে কোনো একটার ভিতরে আমার কেসটা পড়বে, অর্থাৎ একটা কেস এই তিনটা গ্রুপের ভিতরেই আসবে। আইদার কগনিজেবল নন কগনিজেবল এই একটা হবে, আর একটা হলো ওয়ারেন্ট অর সামন কেস তার একটা হবে, অথবা পুলিশ কেস কমপ্লেন কেস। এটা বুঝতে হবে। and then the offense মানে অপরাধ। offense mean any act, যে কোনো কাজ আর omission, যেটা করার কথা করে নাই সেটাও কিন্তু অপরাধ। যেটা তার করা উচিত ছিল করে নাই, সেটাকে বলা হয় omission. Any act or omission made punishable by any law, যে আইনে বলা আছে যে কেউ ওই কাজটা করলে অথবা সে নিজের থেকে যদি করার কথা অথচ করে নাই, এটাকে বলা হবে অফেন্স। Offense may be cognizable offense and non-cognizable offense. Cognizable offense হচ্ছে cognizable কেসের মতোই, it is an offense in which a police officer can arrest a person without warrant from the court. তাহলে অফেন্স আর কেস মোটামুটি একই রকম। কগনিজেবল হচ্ছে যেখানে পুলিশ অফিসার কোন ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারবে উইদাউট ওয়ারেন্ট, অর্থাৎ কোর্টের কোনো নির্দেশ ছাড়াই, সেই কেসগুলি হচ্ছে কগনিজেবল কেস, এবং সেই অফেন্সটা হচ্ছে সেই অপরাধটা হচ্ছে কগনিজেবল অফেন্স। যেমন রেপ, মার্ডার, যেখানে খুন হয়, অথবা ডাউরি রেট, অথবা রেগিং এটসেট্রা।
And non-cognizable offense, an offense in which a police officer cannot arrest a person without warrant from the court. অর্থাৎ কোর্টের নির্দেশ ছাড়া যখন কোনো ব্যক্তিকে কেউ অ্যারেস্ট করতে পারবে না পুলিশ, সেটা হইলো নন কগনিজেবল অফেন্স। যেমন অ্যাসাল্ট, কোথাও একটু মারামারি হয়েছে, আঘাত পাইছে, খুব গুরুতর কিছু না, জীবন হানির কিছু হয়নি, সেখানে কোনো পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারবে না, এখানে কোর্টের অর্ডার লাগবে। In such offenses, injured person may go direct, ওই একই ব্যাপার। আমার কগনিজেবল অফেন্স আর নন কগনিজেবল অফেন্স হচ্ছে কেসের মধ্যে, যেখানে পুলিশ অফিসার অ্যারেস্ট করতে পারবে যে অপরাধের জন্য, দ্যাট ইজ দ্য কগনিজেবল অফেন্স। আর যেখানে কোর্টের অর্ডার ছাড়া পারবে না, দ্যাট ইজ দ্য নন কগনিজেবল অফেন্স। দেন বেইলেবল অফেন্স, নন বেইলেবল অফেন্স। আমরা শুনি মাঝে মাঝে যে বেইল মানে জামিন, যে কাকে জামিন দেয়, কাকে জামিন দেয় না পুলিশ, আর পুলিশ তো দেয় না, কোর্ট দেয়। তাহলে এই জামিনেরও কিছু নিয়ম কানুন, আইন কানুনের ভিতরে আছে। সেই বেইলেবল অফেন্স, যে অপরাধের জন্য কাকে জামিন দেওয়া যাবে, সেটাকে বলা হয় বেইলেবল অফেন্স। আর দোজ ইন হুইচ বেইল ক্যান বি গ্যারান্টেড by law, the court cannot refuse bail and a police has no right to keep the person in custody. এখন কোর্টে বিচার হওয়ার পরে কোর্টে যখন কেউ জামিন চায়, তখন কোর্ট দেখে যে এটা আইনের ভিতরে পড়ে কিনা, যে তাকে বেল দেওয়া যাবে না, অর্থাৎ সে কারো হেফাজতে অথবা কেউ তার দায়িত্ব নিয়ে তাকে রাখবে, সেটা হচ্ছে বেল, জামিন দেওয়া হয়। এবং এটা যেমন কোথাও দুর্ঘটনা ঘটছে, বাই র্যাশ, মানুষ ধাক্কাধাক্কি করতে যায়, একটা ডেথ হয়ে গেছে, এটা তো তার কোনো ব্যক্তিগত ইয়া না, সেই জায়গায় কিন্তু জামিন চাইলে কোর্ট তাকে জামিন দেবে। অথবা কজিং মিসক্যারেজ, কোন ঘটনার প্রেক্ষিতে একটা অ্যাবর্শনের মতো হয়ে গেছে, যেটা ইচ্ছাকৃত না, দ্যাট ইজ দ্য মিসক্যারেজ। এইসব ক্ষেত্রে কোর্ট অবশ্যই তাকে জামিন দেবে, সেই অপরাধটাকে বলা হয় বেইলেবল অফেন্স। আর নন বেইলেবল অফেন্স হচ্ছে যেখানে কোর্ট তাকে বেইল দেবে না, অর্থাৎ তার অপরাধটা খুব সিরিয়াস। আর দোজ ইন হুইচ বেইল ক্যান নট বি গ্রান্টেড, these are the serious offenses and the decision is taken by a judicial magistrate only. আমরা আগের ক্লাসে আমরা দেখছি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে যারা বিচার, শুধুমাত্র বিচার নিয়ে থাকে, এবং বেইলটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে দিতে পারে। অ্যাডমিনিস্ট্রেশনে আছে তারা কিন্তু বেল দিতে পারে না, বেল দিতে হলে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে। অনলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ক্যান গিভ দ্য বেল। এবং যে কোনো কাউকে অ্যারেস্ট করলে দি পুলিশ মাস্ট প্রডিউস দ্য অ্যাকিউজড বিফোর দ্য জাজ উইদিন 24 আওয়ার্স অ্যারেস্ট। এটা নিয়ম হলো পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে, তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করতে হবে, এবং তখন সে যে একুশ বিবাদী হ্যাজ এ রাইট টু অ্যাপ্লাই ফর বেল, সেখানে সে অ্যাপ্লাই করবে। কোর্ট যদি মনে করে বেল দেওয়ার মতো অপরাধ করছে, তাহলে সে পাবে, আর যে মনে করে না বেল দেওয়ার মতো অপরাধ না, তার চেয়ে খুব সিরিয়াস অপরাধ, তাহলে কোর্ট তাকে বেল দেবে না। যেমন মার্ডার কেস, ডাউরি ডেথ, অথবা মিসক্যারেজ করছে উইদাউট কনসেন্ট, সেই সব ক্ষেত্রে আমার নন বেইলেবল অফেন্স। তাহলে এগুলি আইনগতভাবে বলা আছে কোনটা বেল, কোন কোন ক্ষেত্রে বেইল পাবে, জামিন পাবে, কোন ক্ষেত্রে জামিন পাবে না। দেন আমাদের দেশে কি কি পানিশমেন্ট আইনগতভাবে আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন ভাইবা, অলসো ইউর প্র্যাকটিক্যাল লাইফ। আমাদের আইনগতভাবে কি কি সেন্টেন্স কোর্ট থেকে দিতে পারে। একটা হলো ডেথ সেন্টেন্স, আরেকটা হলো ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, সারা জীবনের জন্য তাকে জেলে থাকতে হবে। আরেকটা হলো ইমপ্রিজনমেন্ট অফ রাইগোরিয়াস ইনক্লুডিং সলিটারি কনফাইনমেন্ট, অথবা জেল দিল, রাইগোরিয়াস মানে সশ্রম, অর্থাৎ ওখানে তাকে কিছু কাজ করতে হবে, এবং সলিটারি কনফাইনমেন্ট অনেক সময় তাকে আলাদাভাবে আবদ্ধ করে রাখতে পারে, কোর্ট যেভাবে অর্ডার দেবে সেইভাবে তাকে রাখবে, কিন্তু তাকে সশ্রম, এটাকে বাংলা বলা সশ্রম কারাদণ্ড।
যেমন 10 বছরের 15 বছরের সশ্রম কারণ, অর্থাৎ তাকে জেলখানায় সে থাকবে এবং সেখানে কিছু তাকে কাজ করতে হবে, দ্যাট ইজ রাইগোরাস। আর ইমপ্রিজনমেন্ট অফ সিম্পল, যেখানে কোনো কাজ করতে হবে না, শুধু তাকে আটকে রাখা হবে। সাধারণত যারা পলিটিক্যাল বা ওই জাতীয় কিছুতে অথবা অত অপরাধী না, তাদেরকে অনেক সময় এই ইমপ্রিজনমেন্ট অফ সিম্পল অর্থাৎ জাস্ট জেলখানায় সে থাকবে। ফরফিচার অফ প্রপার্টি, এই যে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা, এটাও কোর্ট করতে পারে, অথবা ফাইন, যে কোনো পরিমাণ টাকা ফাইন করতে পারে। এই কয়টা সেন্টেন্স আমাদের কোর্ট থেকে, এটা হলো ব্রড রিডিং এর কোর্ট। এখন একটার সাথে আরেকটা যোগ করে দিতে পারে। দেন ইমপ্রিজনমেন্ট অফ রাইগোরাস উইথ ফাইন অথবা ফরফিচার অফ প্রপার্টি, একটার সাথে আরেকটা যে কোনোটা অ্যাড করে দিতে পারে। এগুলো হলো মেইন হেডিং। এর মধ্যে আবার সাব হেডিং অনেক আছে। হ্যাঁ, যেমন কত অ্যামাউন্ট করতে পারে, এটা আবার অ্যাকর্ডিং টু কোর্টের ক্ষমতা অনুযায়ী করতে পারে, অথবা আইনগত ভাবে যা আছে সেইভাবে। ফাইনের কোনো নির্দিষ্ট আইনে বলা আছে, সেই জন্য ফাইনটা যে কোনো অ্যামাউন্ট হইতে পারে, যে কোনো অল্প টাকা হইতে আরম্ভ করে লাখ লাখ টাকাও ফাইন হতে পারে। ঠিক এরকম প্রপার্টি পার্সিয়াল হতে পারে, কমপ্লিট হতে পারে। ঠিক এইরকম ইমপ্রিজনমেন্ট নানা মেয়াদের হতে পারে, এবং একটার সাথে আরেকটা যোগ করে দিয়ে, অর্থাৎ ইমপ্রিজনমেন্টের সাথে ফাইনও অ্যাড করতে পারে। এবং ডেথ সেন্টেন্স মানে কিভাবে তাকে মৃত্যুদণ্ড কার্যকর হবে সেটাও উল্লেখ করা থাকে। আমাদের দেশে ডেথ সেন্টেন্স ইউজুয়ালি বাই হ্যাঙ্গিং, অর্থাৎ ফাঁসিতে ঝুলিয়ে তাকে ডেথ সেন্টেন্স কার্যকরী। বিদেশে আবার অন্যভাবেও করতে পারে। এই কটা ব্রড হেডিং এর কি কি আমাদের দেশে পানিশমেন্ট হয়, ইন দ্য অ্যাগেইন বলছি, ইট ইজ অনলি ইন দ্য ক্রিমিনাল কোর্ট। ক্রিমিনাল কোর্টে শুধু পানিশমেন্ট দিতে পারে। দেন ইনকোয়েস্ট। ইনকোয়েস্ট মানে হচ্ছে কোনো কিছু অনুসন্ধান করা, এটা হচ্ছে ইনভেস্টিগেশন। ইট মিনস ইনভেস্টিগেশন or inquiry into the cause of death where death has occurred in a suspicious circumstance, অর্থাৎ যেখানে মৃত্যুটা সন্দেহজনক কোনো কারণবশত হয়েছে, যেখানে স্বাভাবিক মৃত্যু না, মৃত্যুটার মধ্যে কোনো সন্দেহ যদি থাকে, সেই ক্ষেত্রে যে ইনভেস্টিগেশন করা বা ইনকোয়ারি করা হয় সেটাকে বলা হয় ইনকোয়েস্ট। তাহলে এটা হচ্ছে ইনভেস্টিগেশন ইন এ সাসপিশিয়াস সার্কামস্টেন্স ইনকোয়ারি ফর কজ অফ ডেথ, অর্থাৎ কজ অফ ডেথটা কি কারণে হয়েছে, যদি ডেথটা সাসপিশিয়াস হয়, সন্দেহজনক হয়, সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশন করতে হবে। এবং আমাদের দেশে দুই প্রকারের ইনভেস্টিগেশন, একটা হইলো পুলিশ ইনকোয়েস্ট, আর হইলো ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। এই দুইজনের যে কোনো একজন এই ইনকোয়ারিটা করবে। এখন আমরা পরে দেখবো যে কোন ক্ষেত্রে পুলিশ করবে, কোন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট করবে। পুলিশ ইনকোয়েস্ট আবার এর নিয়ম হচ্ছে, পুলিশের যে কোনো ব্যক্তি করতে পারে না, অ্যাটলিস্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ। পুলিশের বিভিন্ন লেভেলের থাকে, যদি মিনিমাম হচ্ছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ, উনি ইনকোয়ারিটা করতে পারবেন। এবং যখন উনি ইনকোয়ারি করেন তখন তাকে বলা হয় ইনভেস্টিগেশন অফিসার, আইও, সংক্ষেপে আইও বলা হয়, তাকে বলা হয় ইনভেস্টিগেশন অফিসার। এবং এটা মনে রাখবা যে পুলিশের সাব ইন্সপেক্টরের নিচে কেউ করতে পারবে। এবং ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট conducted by any magistrate, usually district magistrate অথবা any other executive magistrate। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওই দিন আমরা আলাপ করছি, সেখানে যে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেই ইনকোয়েস্টটা করতে পারে। অর্থাৎ যারা এক্সিকিউটিভ পাওয়ারে আছে, যাদের অন্য কাজের সাথেও ম্যাজিস্ট্রেটের পাওয়ার আছে, তারা যখন এটার ইনকোয়েস্ট করে সেটাকে বলা হয় ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। তাহলে যেটা পুলিশ করে সেটাকে বলা হয় পুলিশ ইনভেস্টিগেশন করে, পুলিশ ইনকোয়েস্ট। আর যখন ম্যাজিস্ট্রেট করে সেটাকে বলা হয় ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। এবং ইন বোথ কেসেস দে আর নোন অ্যাজ
ইনভেস্টিগেশন অফিসার আইও। তাহলে আইও একজন পুলিশ নট লেস দেন সাব ইন্সপেক্টর হতে পারে অথবা যে কোনো ম্যাজিস্ট্রেট হতে পারে। কখন আমাদের ইনকোয়েস্ট লাগে? আমরা প্রথমে কয়ে দিয়েছি যে ইনকোয়েস্ট হলো সাসপিসিয়াস। এখন স্পেসিফিক্যালি আমরা আরো দেখি যে কোন কোন ক্ষেত্রে আমাদের ইনকোয়েস্ট করতে হবে। একটা হলো সাডেন ডেথ, দি কজ অফ হুইচ ইজ আননোন। হঠাৎ একটা লোক মারা গেল যেখানে আমার সন্দেহজনক এবং কজটা জানা নেই। এখন ধর একটা হার্ট ডিজিজ আগের থেকে হার্টের রোগে ভুগতে আছে, সে হঠাৎ মারা গেল, এইটা কোনো সাসপিশন, যেহেতু ইজ নোন দ্যাট হি ইজ সাফারিং ফ্রম হার্ট ডিজিজ, সেটা কোনো সাসপিসিয়াস। কিন্তু কোনো রোগ নাই, আগের থেকে আননোন, হঠাৎ করে কেউ হঠাৎ মারা গেল, সেই ক্ষেত্রে যদি সন্দেহ হয় তাহলে সেই ক্ষেত্রে ইনকোয়েস্ট হবে, ইনভেস্টিগেশন হবে। ডেথ ফ্রম সুইসাইড, হোমিসাইড অর ইনফেন্টিসাইড, কেউ নিজের থেকে মরলো অথবা কেউ মারলো অথবা যদি কোনো বাচ্চাকে মারা হয়, এইসব ক্ষেত্রে অবশ্যই ইনকোয়েস্ট করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। ডেথ ফ্রম অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলে সেটা ইনকোয়েস্ট করতে হবে। পয়জনিং, কোনো বিষ খেয়ে মারা গেছে, অথবা ড্রাগ ড্রাগের মিসম্যানেজমেন্টের জন্য মারা গেছে, অথবা মেশিনারি কোনো কলকারখানায় যদি মারা যায়। ডেথ আন্ডার সাসপিসিয়াস সার্কামস্টেন্সেস, কিরকম? বার্ন, আগুনে পুড়ে, অথবা ফলস ফ্রম এ হাইট, উপর থেকে পড়ে গেছে, এখন কি নিজে পড়ছে না কেউ ধাক্কা দিয়ে ফেলে দিছে, এইটার জন্য যেহেতু সাসপিসিয়াস সার্কামস্টেন্স, সেই জন্য এখানে আমার ইনকোয়েস্ট করতে হবে। ডেট আন্ডার অ্যানেস্থেসিয়া আর অন অপারেশন টেবিল, অপারেশন টেবিলে অথবা অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে যদি কেউ মারা যায় তাহলে অবশ্যই সেটা ইনভেস্টিগেশন হবে। ডেথ ফ্রম পোস্ট অপারেটিভ শক অর হ্যামোরেজ, অপারেশন হওয়ার পরে যদি শকে অথবা হ্যামোরেজে মারা যায়, সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশন হবে। ডেথ ডিউ টু এলিক মেডিকেল নেগলিজেন্স, আমার একজনকে সার্ভিস দেওয়ার কথা, আমাকে ডাক্তার হিসাবে আমাকে সার্ভিস দেওয়ার কথা, কিন্তু যদি সে নেগলিজেন্স করে, তার প্রতি তার যে দায়িত্ব পালন করা সেটা যদি ঠিক মতো দায়িত্ব পালন না করে, অথবা কারো বিরুদ্ধে কথা উঠে যে সে দায়িত্বে অবহেলা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার ইনকোয়েস্ট বা ইনভেস্টিগেশন হবে। ডেথ হবে কনভিক্ট ইন এ জেল, যাকে সাজা দেওয়া হয়েছে, জেলে আছে, হঠাৎ করে সে মারা গেল, সেই ক্ষেত্রে অবশ্যই ইনভেস্টিগেশন হবে। সে জেলের ভিতরে আছে কিন্তু হঠাৎ করে সে মারা গেল, হয়তো সে 10 বছরের সাজা বা 5 বছরের সাজা, এর ভিতরে সে মারা গেল, তখনই সেটা ইনভেস্টিগেশন হবে। দেন ডেথ ইন পুলিশ কাস্টডি and police interrogation, police firing, prison, mental hospital, reformity, যেমন পুলিশটাকে ধরে নিয়ে গেল, এটা পেপারে মাঝে মাঝে উঠে, ইদানিং এগুলি খুব পেপারে খুব বেশি করে উঠে, যে পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় পুলিশ ইনভেস্টিগেশন ইন্টারোগেশন করার সময় যদি মারা যায়, পুলিশের হেফাজতে থাকার সময় যদি কেউ মারা যায়, সেটার ইনভেস্টিগেশন হবে। অথবা পুলিশ ইন্টারোগেশন, কাউকে পুলিশ তার থেকে কথা বাইর করার জন্য ইন্টারোগেশন করতেছে, সেই ক্ষেত্রে যদি মারা যায়, অথবা পুলিশ ফায়ারিং, কোথাও ফায়ারিং হয়েছে পুলিশের, সেখানে যদি কেউ মারা যায়, অথবা কোনো বন্দী যদি মারা যায়, অথবা মানসিক হাসপাতালে যদি কেউ মারা যায়, অথবা রিফর্মেটিভ, যেমন সোশ্যাল মানে সমাজ সেবার বিভিন্ন ইনস্টিটিউট আছে, যেখানে যারা ইয়ং, তাদেরকে ওখানে রেকটিফাই করার জন্য ওখানে পাঠানো হয় সাজা হিসাবে, সেখানে যদি কেউ মারা যায়, ওই রকম জায়গায় যদি কেউ মারা যায়, তাহলে সেগুলি ইনভেস্টিগেশন। তাহলে আমাদের ইনভেস্টিগেশন অনেক কারণে করতে হবে। হঠাৎ মারা গেল উইদাউট এনি কজ, অথবা সুইসাইড, হোমিসাইড, ইনফেন্টিসাইড, নিজের থেকে মারলো, আরেকজনে মারলো, অথবা বাচ্চাকে মারা হলো, সেই সব ক্ষেত্রে অবশ্যই ইনভেস্টিগেশন হবে যে এটা আসলে অপরাধ করছে না এমনি মারা গেছে। দেন ডেথ ফ্রম অ্যাক্সিডেন্ট, কোন দুর্ঘটনায় যদি মারা যায়, পয়জনিং এ যদি বিষ খেয়ে কেউ মারা যায়, এবং ড্রাগের কোন কারণে মারা যায়, অথবা মেশিনারি কোন মেশিনের মিস হেল্ডিং, অথবা কাজ করতে যায় কেউ যদি
মেশিনের কোনো এফেক্টে মারা যায়, সেই সব ক্ষেত্রে অবশ্যই ইনভেস্টিগেশন হবে। অলসো বার্ন কেসে অথবা উপর থেকে পড়ে গেল, সেই ক্ষেত্রে আমার যেহেতু সাসপিসিয়াস সার্কামস্ট্যান্স, সেখানেও আমার হবে। অথবা অ্যানাস্থেসিয়া দিল, অপারেশনের জন্য যে অ্যানাস্থেসিয়া দেওয়া হয় অথবা অপারেশন টেবিলে মারা গেল, সেই ক্ষেত্রে আমার ডেড বডি ইনভেস্টিগেশন হবে। যেমন পোস্ট অপারেটিভ হওয়ার পরে যদি পোস্ট অপারেটিভে শক অথবা হেমোরেজে মারা যায়, সেই ক্ষেত্রে হবে। অথবা আমার মেডিকেল নেগলিজেন্সির যদি কোনো প্রশ্ন উঠে, যে একজনকে যে সার্ভিস দেওয়ার কথা, মেডিকেলের যে তার প্রতি কেয়ার নেওয়ার কথা, সেই কেয়ারের মধ্যে কোনো ভুল ত্রুটি ছিল, ইচ্ছাকৃত ভাবে কোনো ভুল করছে, সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশন। এবং যদি কোনো অপরাধী যিনি কনভিক্ট হয়ে জেলখানায় আছেন, সেখানে যদি হঠাৎ মারা যান, তাহলে সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশন। অথবা পুলিশের যে কোনো কাজে তো যদি মারা যায়, আইদার পুলিশের কাস্টডিতে অথবা ইন্টারোগেশনে অথবা ফায়ারিং এ অথবা যে কোনো বন্দি অথবা মেন্টাল হসপিটালে যদি কেউ মারা যায়, সেই সব ক্ষেত্রেও আমার তাহলে ইনভেস্টিগেশন অনেক কারণে হতে পারে। এবং আমরা বলছি দুই প্রকারের ইনভেস্টিগেশন আছে, পুলিশ ইনভেস্টিগেশন এবং ম্যাজিস্ট্রেট ইনভেস্টিগেশন। এখন কোন কোন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, সাধারণত ইনভেস্টিগেশন বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ করে থাকে। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে পুলিশ করতে পারবে না, সেই জন্য আমাদের জানতে হবে যে ম্যাজিস্ট্রেটের ইনকোয়েস্ট কোথায় কোথায় লাগবে, অর্থাৎ এখানে ম্যাজিস্ট্রেটকেই করতে হবে, এখানে পুলিশ করতে পারবে না। এর বাইরে যা আছে সেগুলি পুলিশ করবে। তাহলে ম্যাজিস্ট্রেটের ইনকোয়েস্ট লাগবে কোথায়? যেটা পুলিশের কারণে মারা যায়, অর্থাৎ ডেথ ইন পুলিশ কাস্টডি আর আন্ডার পুলিশ ইন্টারোগেশন। পুলিশের হেফাজতে ছিল অথবা তাকে তার থেকে কথা বাইর করার জন্য ইন্টারোগেশন করতেছিল, সেই ক্ষেত্রে যদি মারা যায় তাহলে অবশ্যই ম্যাজিস্ট্রেট করবে এটা। ডেথ ডিউ টু পুলিশ ফায়ারিং, ফায়ার করছে পুলিশ, মারা গেছে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট করবে। ডেথ ইন প্রিজন অথবা রিফরমেটরি, বন্দি অথবা সংশোধনাগারে যদি কেউ মারা যায়, সেগুলি ম্যাজিস্ট্রেট করবে। ডেথ ইন সাইকিয়াট্রিক হসপিটাল, মেন্টাল হসপিটালে যদি কেউ মারা যায়, সেটা ম্যাজিস্ট্রেট করবে। ডাউরি ডেথ, যৌতুকের কারণে, আমরা যৌতুকের ডেটটাকে বলি যে বিয়ে হওয়ার 7 বছরের ভিতরে যদি কোনো মহিলার কোনো মানে মারা যায় এবং মারা যাওয়ার কারণটা হচ্ছে নর্মাল ডেথ না, আমি সাসপিসিয়াস ডেথ, অর্থাৎ তার উপরে যদি কোনো অ্যাসাল্ট হওয়ার পরে সে মারা যায়, that is called dowry death. That is death within 7 years of marriage. That is called dowry death. সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট করবে। এক্সহিউমেশন, এক্সহিউমেশন মিনস হচ্ছে ডিগিং আউট অফ দ্য ডেড বডি ফ্রম দ্য গ্রেভ, অর্থাৎ কবর দেওয়া হয়েছে, ও কমপ্লেইন দিছে এবং এটা আবার ইনভেস্টিগেশন হবে, তখন এই কবর থেকে উঠাইতে গেলে সেখানে ম্যাজিস্ট্রেট লাগবে এবং ম্যাজিস্ট্রেট সেটার ইনভেস্টিগেশন করবে। এবং পার্সন ডাইস, ডিসঅ্যাপিয়ার অর রেপ কমিটেড হোয়াইল ইন দ্য কাস্টডি, যে কোনো কাস্টডি, যাকে কোর্ট কোনো কাস্টডিতে পাঠাইছে কোনো ব্যক্তিকে, আর ইন দ্য কাস্টডি অফ পুলিশ, যদি কোনো ব্যক্তি মারা যায় অথবা হারিয়ে যায় অথবা রেপ হয়, তারপর দর্শন করা হয়, তাইলে কোনো কাস্টডিতে থাকাকালীন, তাইলে সেটার ইনভেস্টিগেশন ম্যাজিস্ট্রেট করবে। তাহলে ম্যাজিস্ট্রেট কি কি করবে, এই কটা জিনিস তোমাদের মনে রাখবে। এর বাইরে যত কেস আছে, all will be investigated by the police, not below the rank of সাব ইন্সপেক্টর। এই কথাটা মনে রাখতে, পুলিশের যে কোনো ব্যক্তি কোনো ইনভেস্টিগেশন করতে পারে না, মিনিমাম সাব ইন্সপেক্টর হতে হবে। সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর বা তার উপরে যে আছে সে করতে পারবে, কিন্তু সাব ইন্সপেক্টরের নিচে কেউ করতে পারবে, অর্থাৎ কোনো কনস্টেবল বা ওই জাতীয় কোনো ব্যক্তি ইনভেস্টিগেশন করার অধিকারী, মিনিমাম সাব ইন্সপেক্টর। তাহলে পুলিশের কি কি করতে পারবে, যেগুলি ম্যাজিস্ট্রেট মাস্ট, এর বাইরে সব পুলিশ করতে পারে। তাহলে ম্যাজিস্ট্রেটের ইনকোয়েস্টটাই তোমাদের মনে রাখতে হবে, এবং এটাই পরীক্ষায় আসে, পরীক্ষায় ধরে, জিজ্ঞাসা করে, এবং এটা এর বাইরে অন্য যা আছে কেস, অল উইল বি ইনভেস্টিগেটেড বাই দ্য পুলিশ। তাহলে ম্যাজিস্ট্রেট যেটা পুলিশ কাস্টডিতে মারা যাবে, ইন্টারোগেশনে, ফায়ারিং এ, প্রিজন, সাইকিয়াট্রিক হসপিটাল, ডাউরি ডেথ, এক্সিমিনেশন,
অথবা dies, disappear or rape in a custodial authority, সেই সব জায়গায় শুধুমাত্র ম্যাজিস্ট্রেট করবে। তাহলে এই ম্যাজিস্ট্রেট এই কটা মনে রাখলেই হবে, এর বাইরে যা আছে সবগুলি পুলিশ করে। Then difference between magistrate inquest and police inquest, এটা মাঝে মাঝে পরীক্ষায় দেয়, বিশেষ করে রিটেনে দেয়, এবং এটা আমরা এতক্ষণ যে আলাপ করলাম সেটারই যদি বলতো এট এ গ্ল্যান্স একটা সামারি বলতে পারো যে পুলিশ ইনকোয়েস্ট এবং ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট ক্যান ইনকোয়েস্ট অল কেসেস অফ সাসপেক্ট। আমরা যেই কথা বললাম যে ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে ম্যাজিস্ট্রেট এর বাইরেও যে কোনো কেস করতে পারবে, অর্থাৎ যেটি পুলিশ করার কথা সেটিও ইচ্ছা করলে ম্যাজিস্ট্রেট করতে পারবে। তাহলে ম্যাজিস্ট্রেট ক্যান হোল্ড ইনকোয়েস্ট ইন অল কেসেস অফ সাসপিসিয়াস। তাহলে যতগুলি সন্দেহজনক মৃত্যু আছে ম্যাজিস্ট্রেট সেটা হোল্ড করে, অধিকার রাখে করা। সে ম্যাজিস্ট্রেট করে না, শুধুমাত্র যেগুলি তাদের করতে হবে ম্যান্ডেটরি, কিন্তু এর বাইরে যে অন্য যে কেসগুলি বললাম যে পুলিশ করবে সেইগুলি কিন্তু ম্যাজিস্ট্রেট করতে পারে ইচ্ছা করতে। এবং পুলিশ ক্যান নট হোল্ড ইনকোয়েস্ট ইন অল কেসেস অফ সাসপিসিয়াস, কিন্তু পুলিশ সব ক্ষেত্রে করার অধিকার রাখে না। যেমন এই যে কাস্টোডিতে, প্রিজনে, ডাউরিতে, এসব ক্ষেত্রে পুলিশ কোন ইনভেস্টিগেশন করার অধিকার রাখে। And second difference হচ্ছে need not to inform anybody. ম্যাজিস্ট্রেট করবে কাকেও ইনফরমেশন দেওয়ার দরকার নেই, কিন্তু পুলিশ যখন করবে তখন ম্যাজিস্ট্রেটকে তাকে ইনফরমেশন দিতে হবে। যে কোনো কেসে ইনভেস্টিগেশন করবে সেটা উনি ম্যাজিস্ট্রেটকে ইনফর্ম করবে। And can give requisition for chemical analysis of বিচারা। আমরা কেমিক্যাল অ্যানালাইসিস অফ বিচারা, ডেড বডি থেকে আমরা বিচারা নিয়ে কেমিক্যাল অ্যানালাইসিস জন্য পাঠাই। এটা আমরা যখন অটোপসি পড়বো তখন এটা আরো ডিটেলস আমরা জানবো। শুধু এখন জেনে রাখো যে এটার জন্য রিকুইজিশন, অর্থাৎ উনি এটার জন্য একজন রিকোয়েস্ট করতে পারে যে কেমিক্যাল অ্যানালাইসিস জন্য বিচারা, ম্যাজিস্ট্রেট বা পুলিশ সেটা পারে। and can order exhumation, যেটা আমরা বললাম যে পুলিশ ডেড বডি কবর থেকে উড়ানোর অর্ডার দিতে পারে না, যেটা ম্যাজিস্ট্রেট পারে। ক্যান ইস্যু ওয়ারেন্ট অফ অ্যারেস্ট অফ ইস্যু, ওয়ারেন্ট ইস্যু করতে পারবে ম্যাজিস্ট্রেট অনলি, বাট পুলিশ পারবে না। কিন্তু পুলিশ কোনগুলি পারবে অ্যারেস্ট করতে? যেগুলি কগনিজেবল অফেন্স। and can summon to give evidence in the court, সামন জারি করে অবশ্যই ম্যাজিস্ট্রেট, সেটা কিন্তু পুলিশ পারে। and in holding inquest, পুলিশ অফিসার হেল্প ম্যাজিস্ট্রেট। পুলিশ অফিসাররা ম্যাজিস্ট্রেট যখন ইনকোয়ারি করে তখন পুলিশ অফিসার অবশ্যই তাকে হেল্প করবে, বাট পুলিশ অফিসার যখন করেন তখন হেল্পটা উনি ম্যাজিস্ট্রেট থেকে পান না, উনি উইটনেস সাক্ষীর থেকে পান। and always magistrate inquest is superior to police inquest, আর অপোজিট কথা, পুলিশ ইনকোয়েস্ট ইজ ইনফেরিয়র টু ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। অর্থাৎ ম্যাজিস্ট্রেট তো যে কোনো কেস ইনকোয়েস্ট করতে পারেন, করেন না সেটা অন্য, বাট হি ক্যান ডু এনি কেস ইনভেস্টিগেশন। আর পুলিশ তো তার লিমিটেশন আছে, এই কেসগুলি বাদে অন্যগুলি উনি করতে পারবেন। সেই জন্য এটা সুপেরিয়র ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, আর পুলিশটা কম্পারেটিভলি ওটার তুলনায় ইট ইজ ইনফেরিয়র। These are the differences between ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট এন্ড পুলিশ ইনকোয়েস্ট। এটা একটু ভালোভাবে পড়বা, এটা রিটেনে অনেক সময় আসে এবং ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। দেন এই যে ইনকোয়েস্ট করে কি করে? একটা রিপোর্ট দেয়। যিনি করুক, ম্যাজিস্ট্রেট করুক আর পুলিশের সাব ইন্সপেক্টর করুক, এই রিপোর্টটাকে বলা হয় ইনকোয়েস্ট রিপোর্ট, বাংলায় বলা হয় সুরাথাল। তাহলে সুরাথাল অথবা ইনকোয়েস্ট রিপোর্টটা কি? ইট ইজ দ্য ইনভেস্টিগেশন রিপোর্ট, ইনভেস্টিগেটিং রিপোর্ট মেড বাই অ্যান ইনভেস্টিগেশন অফিসার। আমরা এখানে ইনভেস্টিগেশন অফিসার বলছি আইদার ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ, অ্যাবাউট দ্য unnatural, sudden or suspicious death of a person। তাহলে যে ইনভেস্টিগেশন অফিসার করলো সেই রিপোর্টটা কোন ক্ষেত্রে?
আনন্যাচারাল, সাডেন অথবা সাসপিসিয়াস ডেথ যে রিপোর্টটা হয় সেটাকে বলা হয় ইনকোয়েস্ট রিপোর্ট। এটার ইম্পর্টেন্স হচ্ছে আমরা যখন অটোপসি করব তখন পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটের এই ইনকোয়েস্ট রিপোর্ট মাস্ট লাগবে, ওইটা ছাড়া কোনো অটোপসি হবে না। সেই জন্যই এই যে আইও যিনি প্রথম এটার ইনভেস্টিগেশন করেন তার একটা রিপোর্ট আমার অটোপসি করার আগে অথবা মানে পোস্টমর্টম করার আগে এটার সাথে আরো একটা জিনিস চালান বলা হয়, আমরা এরপরে দেখবো। এই দুইটা জিনিস মিনিমাম আমার সাবমিট করতে হবে টু দা অথরিটি, অর্থাৎ যিনি অটোপসি করবেন অর্থাৎ ডাক্তারের কাছে, যেখানে অটোপসি হয় তার কাছে ইনকোয়েস্ট রিপোর্ট এবং চালান, এই দুইটা জিনিস সাবমিট করতে হবে। এখন আমার ইনকোয়েস্ট রিপোর্টের ভিতরে কি কি জিনিস থাকে, অর্থাৎ ওই কাগজটার ভিতরে কি কি লেখা থাকে। একটা হলো পার্টিকুলার, অর্থাৎ ওই যিনি মারা গেছেন তার নাম, এজ, সেক্স, অ্যাড্রেস, আর যদি নাম না জানা থাকে, আননোন থাকে, এই মোটামুটি একটা হিসাব করে দেখা হয়। সেক্স তো ঠিকই আছে, যদি অ্যাড্রেস জানা থাকে অ্যাড্রেস দেয়, অথবা আননোন থাকবে আননোন থাকে। ওখানে এই পার্টিকুলার গুলি ও আমার ইনকোয়েস্ট রিপোর্টে থাকবে। আর কি থাকবে, ব্রিফ হিস্ট্রি অফ দ্য কেস, কি ঘটনা হয়েছে এই ঘটনার একটা বিবরণ, সংক্ষিপ্ত বিবরণ আমার এই ইনকোয়েস্ট রিপোর্টে থাকে। দেন সার্কামস্টান্সেস আন্ডার হুইচ বডি ফাউন্ড, এই ডেড বডিটা কোথায় পাওয়া গেছে, কি অবস্থায় পাওয়া গেছে, ওই পরিবেশটা কেমন ছিল, এই বিষয়ে আমার ইনকোয়েস্ট রিপোর্টের ভিতরে উল্লেখ থাকতে হবে। ইনজুরিজ এন্ড আদার মার্কস প্রেজেন্ট অন দ্য বডি, এবং যিনি ইনভেস্টিগেশন করছেন সেই বডিতে কোনো ইনজুরি আছে কিনা অথবা অন্য কোনো মার্কস আছে কিনা, অর্থাৎ মানুষের নর্মাল ইয়ার বাইরে আর অন্য কিছু ছিল কিনা, অথবা কোনো জিনিস ওখানে থাকার কথা নাই, যেমন মানুষের দুইটা হাত থাকার কথা আর একটা হাত নাই, এটাও কিন্তু একটা। সেই জন্য ইনজুরি এন্ড আদার মার্কস, লিস্ট অফ ক্লথস এন্ড আদার পার্টিকলস ফাউন্ড ইন দ্য বডির সাথে কি কি কাপড় চোপড় পাওয়া গেছে, অথবা অন্য কোনো জিনিসপত্র, ঘড়ি, আংটি বা টাকা পয়সা, মানি ব্যাগ, এনিথিং, সেটা উল্লেখ করতে হবে। দেন অ্যাপারেন্ট কজ অফ ডেথ, ইট মাস্ট, যিনি করবেন উনি একটা প্রাথমিক একটা ধারণা লিখবেন যে আমার মনে হয় এটা এই কারণে মারা গেছে, উইথ ওপিনিয়ন অফ উইটনেস এন্ড আইও, দুইজন সাক্ষী থাকে এবং যিনি ইনভেস্টিগেশন করেন তাদের দৃষ্টিতে এটা মানে অ্যাপারেন্ট কজ, মনে হয় কি কারণে মারা গেছে, এরকম একটা কজটাকে লিখতে হবে। এটা না লেখা থাকলে কিন্তু অটোপসি যিনি করেন উনি করবেন। দেন সিগনেচার অফ দি আইও এট দ্য রাইট সাইড, যিনি ইনভেস্টিগেশন করছেন ওই ফর্মটার ডাইন দিকে আইও অথবা ইনভেস্টিগেশন অফিসার সই করবেন, আর দুইজন উইটনেস তারা তার নিচে ওনারা সই করবেন। অ্যাটলিস্ট টু উইটনেস, যারা ওই ইনভেস্টিগেশন যেখানে ইনকোয়ারি হয়েছে, যেখানে ইনভেস্টিগেশন, যেখানে মিনিমাম দুইজন সাক্ষী থাকবে, যাদের প্রেজেন্সে ইনভেস্টিগেশনটা করা হয়েছে তাদের সই থাকবে। তাহলে এই কয়েকটা জিনিস আমার ইনকোয়েস্ট রিপোর্টের ভিতরে থাকবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এটা পরীক্ষায় আসে, যে ইনকোয়েস্ট রিপোর্টের কি কি জিনিস থাকে, হোয়াট আর দ্য কন্টেন্ট অফ দ্য ইনকোয়েস্ট রিপোর্ট। এখানে পার্টিকুলার থাকবে, অর্থাৎ নাম, ধাম, এজ, বয়স, সেক্স, এভরিথিং, একটা লোকের আইডেন্টিফিকেশন, পরিচিতির জন্য যা যা দরকার। দেন ব্রিফ হিস্ট্রি অফ দ্য কেস, ঘটনাটা কিভাবে হয়েছে, যতটুকু তারা জানছেন সেটা ওনারা লিখবেন। এবং সার্কামস্টেন্সেস আন্ডার হুইচ বডি ফাউন্ড, কি অবস্থার প্রেক্ষিতে বডিটাকে পাওয়া গেছে সেটা ওনারা লিখবেন। এবং বডিতে কোনো ইনজুরি ছিল কিনা বা অন্য কোনো মার্ক ছিল কিনা, বাইট মার্ক হোক বা কোনো স্টেইনিং, জেনি এভরিথিং, কোনো এক্সট্রা কোনো কিছু ছিল কিনা সেটা ওনারা লিপিবদ্ধ করবেন। ওই ফর্মের ভিতরে এরকম ঘর করা আছে। দেন লিস্ট অফ ক্লথস এন্ড আদার আর্টিকেলস, এই মৃত ব্যক্তির সাথে আর কি কি কাপড় চোপড় ছিল, অন্য কোনো জিনিসপত্র ছিল কিনা সেটা ওনারা লিখবেন, এটার সাথে কি কি ছিল। এন্ড অ্যাপারেন্ট কজ অফ ডেথ, এবং তাদের কাছে কি মনে হয় কি কারণে মারা যেতে পারে সেটা তারা একটা ওপিনিয়ন দিবেন। দেন সিগনেচার অফ দ্য আইও and signature of the at least two witness present at the investigation place, এই কয়েকটা জিনিস
ইনকোয়েস্ট রিপোর্টের ভিতরে থাকবে, যেটাকে বলা হয় ইনকোয়েস্ট রিপোর্ট, বাংলায় বলা হয় সুরাতাল। দেন চালান। আগে বলছি যে দুইটা জিনিস ছাড়া অটোপসি অর্থাৎ পোস্টমর্টম হবে না, অর্থাৎ যিনি এই ডেড বডির উপরে কজ বাইর করার জন্য ওনার কাছে দুইটা জিনিস মিনিমাম, এই দুইটা জিনিস থাকতেই হবে, তাহলে চালান আর হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট বা সুরাতাল। তাহলে হোয়াট ইজ চালান? চালান হচ্ছে ডেড বডি চালান বলা হয় এটাকে, যেহেতু ডেড বডির সাথে এটাকে দেওয়া হয়। ইজ দ্য রিটেন রিকুইজিশন ফ্রম দ্য আইও, অর্থাৎ যিনি ইনভেস্টিগেশন করছেন তার থেকে একটা লিখিত অনুরোধ, রিকুইজিশন, টু অ্যান অথরাইজড ডক্টর টু পারফর্ম এ মেডিকেল লিগ্যাল অটোপসি। তাহলে এই যে অটোপসিটা করতে হবে, এটা যে ব্যবচ্ছেদ করে এটার কজ বাইর করার জন্য ওনার একটা লিখিত একটা রিকুইজিশন, অর্থাৎ উনি লিখিতভাবে তাকে অনুরোধ করবেন ডাক্তারকে যে এই বডিটা আপনি কেটে অর্থাৎ অটোপসি করে তার কারণটা বের করে দেবেন। এটার জন্য যে লিখিত অনুরোধ, সেটা বলা হয় রিটার্ন রিকুইজিশন ফ্রম দ্য আইও ফর অটোপসি টু এ অথরাইজড ডক্টর ইজ কল্ড দ্য চালান অথবা ডেড বডি চালান। এটার ভিতরে কি কি থাকে আমরা এতক্ষণ দেখলাম যে আমার ইনভেস্টিগেশন রিপোর্টে কি কি থাকে, এখন চালানে কি থাকে। এখানেও পার্টিকুলার এখানেও নাম, দাম, এজ, সেক্স, রিলিজিয়ন, অ্যাড্রেস, এটাও এখানে থাকে। দেন প্লেস এন্ড ডিস্টেন্স ফ্রম ওয়্যার দ্য ডেড বডি ওয়াজ ফাউন্ড, এবং কোথায় ডেড বডিটা পাওয়া গেছিল এবং এই হসপিটাল থেকে তার দূরত্ব কত দূর সেটাও এখানে উল্লেখ করতে হবে, অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স। Then date, time, means of dispatch with the distance from the mortuary, কোন তারিখে কয়টার সময় কিভাবে ডেড বডিকে পাঠানো হয়েছে সেটা উল্লেখ করতে হবে। And name of the person accompanying the dead body for protection and identity, এবং ডেড বডির সাথে অবশ্যই পুলিশ কনস্টেবল আসবে, তাদের নাম থাকবে, তাদের আইডেন্টিফিকেশন বলতে তাদের নাম্বার থাকে, একটা প্রত্যেক পুলিশের কনস্টেবলের নাম্বার থাকে, সেটা কে ডেড বডির সাথে আসতেছে এটাকে রক্ষা প্রোটেকশনের জন্য এবং আইডেন্টিফিকেশনের জন্য তার নাম এভরিথিং থাকতে হবে। দেন ইনজুরিজ এন্ড আদার মার্কস প্রেজেন্ট অন দ্য বডি, যেটা আমরা ইনকোয়েস্ট রিপোর্টের ভিতরে পাইছি, এখানেও এটা থাকতে হবে। এন্ড অ্যাপারেন্ট কজ অফ ডেথ, এটাও এখানে থাকতে হবে। লিস্ট অফ ক্লথ এন্ড আদার আর্টিকেলস অ্যাকম্পানিং দ্য ডেড বডি, ডেড বডির সাথে কি কি কাপড় চোপড় যাচ্ছে, কি কি জিনিসপত্র যাচ্ছে, সেটাও লিস্ট একটা থাকতে হবে। এই সমস্ত কিছুই চালানের ভিতরে থাকে। তাহলে আমার চালানের কন্টেনেন্টস এবং ইনকোয়েস্ট রিপোর্টের কন্টেনেন্টস কিন্তু এক নয়, কিছু ওভারল্যাপিং আছে, যেমন পার্টিকুলার সেটাও দুই জায়গাতেই আছে, যেমন তারপরে ইনজুরি কি কি ছিল, অ্যাপারেন্ট কজ অফ ডেথ, লিস্ট অফ আর্টিকেলস, এগুলি দুই জায়গাতে আছে, কিন্তু আবার অন্যগুলি আবার দুই জায়গাতে নেই, তাহলে দুইটার একটু ডিফারেন্স আছে আমার। কিন্তু আগে বুঝতে হবে হোয়াট ইজ চালান। চালানটা হচ্ছে রিকুইজিশন। এখন এই দুইটার ডিফারেন্স আমরা একটু দেখে নিই, এবং দিস ইজ দ্য লাস্ট স্লাইড ফর টুডে। তাহলে ইনকোয়েস্ট রিপোর্ট এবং চালান ডেফিনেশন অনুযায়ী ইনকোয়েস্ট রিপোর্টটা হচ্ছে রিপোর্ট অন দ্য ইনভেস্টিগেশন ইনটু দ্য কজ অফ সাসপিসিয়াস ডেথ। এটা হচ্ছে ইনভেস্টিগেশন ইনটু দ্য কজ অফ সাসপিসিয়াস ডেথ। আর ওটা হচ্ছে রিটেন রিকুইজিশন বাই অ্যান ইনভেস্টিগেটিং অফিসার টু এ ডক্টর টু পারফর্ম অটোপসি। ওটা হলো অটোপসি করার জন্য একটা রিকুইজিশন, আর এটা হলো ইনভেস্টিগেশন। হিস্ট্রি অ্যাবাউট ডেড বডি, এটা ইনকোয়েস্ট রিপোর্টের ভিতরে থাকবে, বাট চালানের ভিতরে হিস্ট্রিটা থাকবে না। সিগনেচার অফ উইটনেস ইনকোয়েস্ট রিপোর্টে থাকে, চালানে থাকে না। এবং ইনকোয়েস্ট আমাদের দেশে দুই প্রকার আমরা বলছি, একটা হলো পুলিশ আর একটা হলো ম্যাজিস্ট্রেট। মেইনলি টু টাইপস ইন আওয়ার কান্ট্রি, বাট চালানের এইরকম কোন ক্লাসিফিকেশন নেই, অর্থাৎ যিনি আইও উনি চালানটা ওনাকে দিতেই হবে। তাহলে এই হচ্ছে ব্রডলি ডিফারেন্স বিটুইন ইনকোয়েস্ট রিপোর্ট এবং চালান। এবং আজকে আমরা এই পর্যন্তই থাকি। তোমরা বই কিনছো কিনা আমি জানি না, অথবা বই কালেকশন করছো কিনা,
বই অবশ্যই কালেকশন করবা। তোমাদের ফাইনাল প্রফের জন্য অবশ্যই তোমরা প্রিপেয়ার নিবা, কিন্তু তার সাথে যেদিন যেটা পড়ানো একটু বই ফুল দিয়ে দেখলে তোমার এটা বুঝতে একটু সুবিধা হবে। এখন আমি তোমাদেরকে মুখস্থ করতে বলি না, জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখা, এবং বই অবশ্যই কালেকশন করবা। বই ছাড়া কোনো আগে, কারণ এইগুলি তো তোমাদের পড়তেই হবে, এবং তোমাদের প্রফ হওয়ার পরে তোমাদের খুব কতক্ষণ তোমরা সময় পাবা পরের ইয়ারের, সেই জন্য বলছি এখন থেকে একটু একটু জাস্ট একটু নলেজ নিয়ে রাখো। আমি মুখস্থ করতে বা ওইভাবে পড়তে বলি না, জাস্ট একটু পৃষ্ঠা উল্টিয়ে দেখলাম, আমরা যা পড়াই এখানে একটু দেখলাম, আবার দেখলে তোমার একটু মনে থাকে, বাস অতটুকুই আনা এখনের জন্য। কারণ তোমাদের প্রপ পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন থাকতে হবে। দ্যাটস অল টুডে। যদি কোনো কোশ্চেন থাকে আজকে যা পড়াইলাম এর ভিতরে যদি এনি কোশ্চেন ইউ মে আস্ক। আচ্ছা, যদি তোমাদের প্রশ্ন না থাকে তাইলে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। তোমরা একটু এগুলি পরে আসবা আগামী সপ্তাহে, এরপরে আগামী সপ্তাহে, তারপরের সপ্তাহে আবার আমি ক্লাসটা নেব। হ্যাঁ, তখন কিন্তু এগুলির উপরে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে জাস্ট ব্রিফিং যেটা আমি দিচ্ছি, এগুলি জাস্ট একটু আইডিয়াটা যাতে তোমাদের থাকে। আমি যেন আবার বলছি, বই কালেকশন করো। বই কালেকশন না করলে কিন্তু তোমরা আগাইতে পারবে না, কারণ পপের পরপরই কিন্তু তোমাদের এটা যেহেতু একটা সময় এখানে তোমাদের চলে যাচ্ছে, সেই জন্যই কিন্তু এই ক্লাসগুলি হচ্ছে। ওই সময়টা হয়তো দেখা যাবে যে তোমরা 1 বছরের জায়গায় কতটুকু সময় পাবে আমি জানি না, এই জন্য যদি প্রশ্ন না থাকে তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং স্যার কি একটা মানুষকে স্যার অ্যারেস্ট করে নেওয়ার পর স্যার অনেকে বলে মানুষটাকে চালান দেওয়া হয়েছে স্যার। ওই হ্যাঁ। চালান আর স্যার এখানে স্যার যে চালানের এটার মধ্যে স্যার না না, পার্থক্যটা কি এই স্যার? চালান এখানে হইলো তাকে কোর্টে পাঠাইছে, দ্যাট ইজ কল চালান দেয়। ওইগুলো কোর্টে, ওই যে আমরা বলছি 24 ঘন্টার ভিতরে পুলিশকে অবশ্যই কোর্টে হাজির করতে হবে, দ্যাট ইজ কল ওই চালান বলতে ওইটা। এগুলো মৌখিক কথা, ওইটা কোনো অ্যাকচুয়ালি অ্যাপ্রুভেড টার্ম না। ওইগুলো পুলিশ তাকে সাবমিট করে ইন দ্য কোর্ট উইদিন 24 আওয়ার্স অফ অ্যারেস্ট, ওই যেসব কারণে পুলিশ করতে পারে। আর এই চালান হচ্ছে রিকুইজিশন ফ্রম দ্য ইনভেস্টিগেশন অফিসার টু পারফর্ম অ্যান অটোপসি। অটোপসি বলতে ডেড বডি কে কেটে, যেটা পোস্টমর্টম রিপোর্ট বলা হয়, ডেড বডিকে কেটে ডাক্তার যে একটা রিপোর্ট দেয় যে কি কারণে মারা গেছে, সেটা হচ্ছে। এবং ওইটার জন্য যে রিকুইজিশন ফ্রম দ্য ইনভেস্টিগেটিং অফিসার, দ্যাট ইজ কল্ড চালান। ইট ইজ দ্য অরিজিনাল চালান। আর ওইটা বলে কথার কথা, চালান দেয় মানে কি, তাকে সেন্ড করে, পাঠিয়ে দেয়। এই সেন্ডিংটাকে চালান, আমাদের দেশে তো অনেক কথা চলতি ভাবে চলে, এটা হচ্ছে সেই চালান বলা হয়। অর্থাৎ পুলিশ তাকে কোর্টে হাজির করতেছে, দ্যাট ইজ কল্ড চালান। একটা কালার আছে, একটা কালার হ্যালো, তোমাদের কথা বুঝছি না, একটু পরিষ্কার করে বলো। আর কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি বলবো যে তোমরা বই কালেকশন, আবার আমি স্ট্রেস দিচ্ছি, একটা বই কালেকশন করো। বই তোমার তো লাগবে, হয় কিনো অথবা তোমার সিনিয়র ভাইদের কাছ থেকে অথবা কারো কাছ থেকে যদি পারো সেটা কালেকশন করো। বই ছাড়া তুমি আগাইতে পারবা না, মনে থাকবে না। আমরা কিন্তু এই যে পড়ে যাচ্ছি, এই পরে এগুলি বোধহয় রিপিট করা বোধহয় সম্ভব হবে না। নেক্সট ক্লাস এগুলি এখানেই আমাদের পড়াইতে হবে, কারণ আমরা তো আগেই বলছি যে নেক্সট ইয়ার হয়তো তোমরা 1 বছর জায়গায় কতটুকু সময় পাবে আই ডোন্ট নো। কাজে সেই হিসাবে আমাদের প্রিপারেশন ওইভাবেই হবে এবং আমাদের পারফরমেন্স ওইভাবেই হবে। এইটা নিয়ে তোমাদের এত ভাবনার জন্য শুধু বলবো যে একটা বই কালেকশন করে আমরা যা পড়াচ্ছি এগুলো একটু চোখ বুলিয়ে যাও। বই অবশ্যই কালেকশন করবে, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। বই ছাড়া আগাইতে পারবো না। থ্যাংক ইউ অল।
যদি কোনো প্রশ্ন না থাকে ভালো থাকো, সুস্থ থাকো।